শ্রদ্ধেয় তাপস দাস মহোদয়, উপস্থিত সিপাহী জেলা উত্তর জেলার সম্মানিত সহসভাপতি শ্রদ্ধেয় অমল দেবনাথ মহোদয়, তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টি সিপাহী জেলা উত্তর জেলা কমিটির ডাকে সাড়া দিয়ে যারা যারা আজকের এই বিহার বিজয় সমাবেশে উপস্থিত হয়েছেন, উপস্থিত সমস্ত কার্যকর্তাগণকে, তৎসঙ্গে বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ, ক্রেতা বিক্রেতা, পথচারী ভাই বন্ধু সবাইকে ভারতীয় জনতা পার্টি সিপাহী জেলা উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন, গত নভেম্বর মাসের 11 তারিখ বিহারের দ্বিতীয় পর্বের নির্বাচন সম্পন্ন হয়েছিল এবং 14 নভেম্বর বিহার বিধানসভার ফলাফল ঘোষণা হয় এবং বিহার বিধানসভার ফলাফলে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকার এক অভূতপূর্ব জয়লাভ করে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমস্ত দেশব্যাপী সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে সামনে রেখে সমস্ত দেশব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে, বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের বিজয়ের ফলাফল তাকে প্রতিনিধিত্ব করে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক জেলায় জেলায় আমরা বিজয় সমাবেশকে, আমাদের যে বিজয়, সেই আনন্দকে একসঙ্গে সবাই মিলে মিলিতভাবে উপভোগ করার জন্য প্রত্যেক জেলার ন্যায় সিপাহী জেলা উত্তর জেলায় ও বিশ্রামগঞ্জে আজকে আমরা এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত করছি। আপনারা সবাই উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তথাকথিত যারা বিরোধী দলগুলি আছে, সিপিএম এবং কংগ্রেস, আপনারা সবাই জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিপিএম এর প্রত্যেকটা নেতৃবৃন্দ এই বিহার নির্বাচন সময়ে ফলাফল ঘোষণার আগে ফলাও করে প্রচার করেছিল যে বিহার বিধানসভার নির্বাচন আগামী দিনে সমস্ত ভারতবর্ষকে দিশা দেখাবে। আজকের দিনে দাঁড়িয়ে ফলাফল আপনাদের সবার সামনে জলের মতো পরিষ্কার। সমস্ত দেশবাসীর সঙ্গে বিহারবাসীও সবকা সাথ সবকা বিকাশের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রকে সামনে রেখে উন্নয়নে বিশ্বাস করে। আপনারা জিজ্ঞেস করবেন এই রাজ্যের তথাকথিত বামপন্থী নেতৃত্বদের, কংগ্রেসের নেতৃত্বদের, যারা বলেছিল বিহার নির্বাচন আগামী দিনে দেশের রাজনীতিকে দিশা দেখাবে, তাদের জিজ্ঞেস করবেন তারা এখন কি করবেন? তাদের রাজনীতির তল্পিতল্পা কি গুটিয়ে ফেলবেন?
নাকি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সমস্ত ভারতবর্ষে একের পর এক রাজ্য এই লোকসভা 2024 লোকসভা নির্বাচনের পর হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, বিহার নির্বাচন বলুন, দিল্লি বিধানসভা নির্বাচন বলুন, প্রত্যেকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের অভূতপূর্ব ফলাফল হচ্ছে। এই রাজ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিশাল সংখ্যায় এখানে জনজাতি ভাই বোনরা আছেন। এই রাজ্যের মধ্যে বিভিন্ন সময়ে গণমুক্তি পরিষদ থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক দল শুধুমাত্র আমাদের জনজাতি ভাই বোনদের আবেগকে কাজে লাগিয়ে তাদের জীবনের মান উন্নয়নকে বিকাশের নামে, শাসনের নামে বারবার বিভিন্ন সময়ে শুধুমাত্র শোষণ করে গেছেন। আমরা আহ্বান রাখতে চাই, আর আবেগে পা দেবেন না। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারই বলুন, আর আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন সরকারই বলুন, এই জনজাতি ভাই বোনদের সামগ্রিক আর্থিক উন্নয়ন বলুন, সামাজিক উন্নয়ন বলুন, সাংস্কৃতিক উন্নয়ন বলুন, প্রত্যেকটা বিভাগে কিভাবে জনজাতি ভাই বোনদের জীবনের মান উন্নয়ন করা যায়, যদি কোনো সরকার কাজ করে থাকে তাহলে ডাবল ইঞ্জিনের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার করছে। সবার কাছে অনুরোধ রাখবো, একটাই আহ্বান রাখবো, 2018 থেকে 2023 বিধানসভা নির্বাচন পর্যন্ত এই চরিলাম বিধানসভায় এই রাজ্যের রাজ পরিবারের সদস্য জিষ্ণুকর্তা এই বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হয়ে উপমুখ্যমন্ত্রীর মতো দায়িত্ব পালন করে গেছেন এবং চরিলাম বিধানসভার আনাচে কানাচে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। আজকের দিনেও এখানে এমএলএ আছে। কি হচ্ছে? আমাদের জিষ্ণুকর্তার একটা স্বপ্ন ছিল যে এটা জেলা হেডকোয়ার্টার, এখানে নগর পঞ্চায়েত করা। উনার স্বপ্নকে সাকার করার জন্য ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বিশ্রামগঞ্জে বরজলা এবং চেত্রিমায় তিনটা পঞ্চায়েতকে সম্মিলিতভাবে নগর পঞ্চায়েতে উন্নীত করা হবে। সরকার যখন চাইছে এখানে উন্নয়ন করা, মানুষের জীবনের মান উন্নয়ন করা, কিছু কিছু আঞ্চলিক দল নিকৃষ্টতার পরিচয় দিচ্ছে। এই উন্নয়নকে ব্যাহত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। জনজাতি ভাই বোনদের কাছে আহ্বান রাখছি, আগামী দিনে এই চরিলা বিধানসভা কেন্দ্রে কিভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন পদ্মফুল ফুটানো যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সমস্ত ভাই বোনদের কাছে আমরা আহ্বান রাখছি, আসুন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করুন, প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাতকে মজবুত করুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করুন, সবার মঙ্গলার্থে, এই চরিলামের মঙ্গলার্থে। সবাইকে এই দু চারটি কথা বলে আগামী দিনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যের অন্যান্য বিধানসভার মতো এই চরিলাম বিধানসভাতেও উন্নয়নের জোয়ার সমান তালে বইবে, এই আশাটুকু রেখে সবাইকে আবারও ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার ছোট্ট দুটি কথা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বিপ্লব চক্রবর্তী মহোদয়কে। এখন মূল্যবান আলোচনা রাখবেন আমাদের ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরার প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা মহোদয়।
আমি তো সৎ ম্যান না, ঠিক আছে তো, তার কারণেই বিহার বিজয় উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে আমাদের এই সিপাহী জেলার জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী মহোদয়, আমাদের প্রদেশের প্রদেশ সম্পাদক এবং আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় আছেন, আমাদের এই জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস মহোদয়া, মঞ্চে আমাদের পার্শ্ববর্তী বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কুমার দেববর্মা মহোদয়, মঞ্চে আমাদের জেলা সভাপতি জনজাতি মোর্চার কানুরাজ দেববর্মা মহোদয়, জেলার ভাইস প্রেসিডেন্ট অমল দেবনাথ মহোদয় এবং আমাদের এই চরিলাম মণ্ডলের যিনি মণ্ডল সভাপতি তাপস দাস মহোদয় সহ আপনারা যারা বিভিন্ন মণ্ডল থেকে এখানে এসেছেন, সবাইকে আমাদের সকলের তরফ থেকে, প্রদেশের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। যেহেতু আমাদের সমাবেশ, এই সমাবেশের নাম আমরা দিয়েছি বিহার বিজয় সমাবেশ। বিহার বিজয় সমাবেশ কেন আমাদের করতে হলো? প্রথমে আমাদের বোঝা দরকার, বিহার নির্বাচন যখন শুরু হয় আমরা কত ড্রামা নাটক আমরা দেখেছি, তাই তো? এসআইআর একটা বিষয়, আরো নানান বিষয়কে কেন্দ্র করে আমাদের রাজ্যে যারা বিরোধী দল, সিপিআইএম, কংগ্রেস, প্রত্যেক দল তারা বলেছিল বিহার থেকে আমরা শুরু করতে চলেছি, বলেছিল বিহারে বিজেপিকে হারিয়ে তারপরে তারা ত্রিপুরায় এসে থামবে। যারা এই কথা বলেছে তারা আজকে কোথায়? আর আমরা কত রেজাল্ট করেছি আজকে সবার সামনে। এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, যদি চলিত ভাষায় বলি গু হারার পরও কংগ্রেস সিপিএম বলে আমরা নাকি বুথ চুরি করি। বুথ চুরি গণতন্ত্রে জনগণকে অপমান করা। বিহারের বিজয় আমাদের এখানে উল্লাস করা বা এই সমাবেশ করার কোনো দরকারই ছিল না, কিন্তু আমরা চাইছি বিহার বিজয়ের গুরুত্ব কত, গণতন্ত্রে এই বিজয় কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আমরা পার্টি সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই বিজয় সমাবেশ করব। এক তো চুর বানিয়েছে মোদিজিকে, সাথে অপমান করেছে মা শব্দ, এমন একটা শব্দ, তাও প্রধানমন্ত্রীর মাকে, যে মা প্রধানমন্ত্রীর মতো সন্তান জন্ম দিয়েছে সে মাকে অপমান। আর তার জন্য বিহারের মহিলারা, মায়েরা প্রমাণ করে দেখেছেন মায়েদের অপমান করা তার শাস্তি কোথায়। আজকে এই জন্য বিহারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমাদের 25 বছরের, আমরা তো বলবো এত ছোট বয়সে এমএলএ হওয়া মিথিলা রাজ আজকে কি বিজেপির জন্য, জনগণের জন্য উনি আজকে সেখানে বিধায়িকা। এটা মহিলা মা মাতৃশক্তিকে অপমান করার পরিণতি হিসেবে আজকে বিহারের রেজাল্ট। আমি জিতেন বাবু, সুদীপ বাবু, এই দাদাদের আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যদি বুথ চুরি করতাম তাহলে কংগ্রেস স্বাধীনতার পর থেকে লাগাতার কত বছর রাজত্ব করেছিল, তাহলে এই বুথ চুরিতে সব থেকে এক্সপার্ট যদি হয়ে থাকে সিপিএম, এইখানে 25 বছর লাগাতার, এবং কংগ্রেস সারা ভারতবর্ষে এইখানেও তারা ছিল, তাহলে চুরি করেছিল। বরং আমাদের সময় যদি গণতান্ত্রিক অধিকার, সংবিধানকে মেনে যদি প্রশাসন
এবং গণতন্ত্র কায়েম থাকে, তাহলে আমাদের এই বিজেপি সরকারের সময় বুথ চুরি আরো বিভিন্ন বাহানায় এসআইআর, ওই ইলেকশন কমিশনের কাছে বারবার মিথ্যা তথ্য তুলে ধরে কোর্ট পর্যন্ত চলে গেল, শেষে প্রমাণিত হলো আসলে নরেন্দ্র মোদী এবং বিজেপি সঠিক। তার জন্য বিহারে আমরা এত নিরঙ্কুশ। আমরা যখন বলেছিলাম বিহারে আমরাই আসছি, আমিও একবার সাবরুমে 7 তারিখ ছিল, সেটা 6 তারিখ, 14 তারিখ রেজাল্ট হয়েছে, কতদিন আগে আমি বলেছিলাম। সাংবাদিকরাও আমাকে দুবার প্রশ্ন করেছিল, ঠিক তো, একবার অন ক্যামেরা অফ ক্যামেরা। আমি বললাম আমি প্রত্যেক দিন খবর নিচ্ছি, কারণ বিহারে আমারও পরিচিত আছে কয়েকজন। তো তারা বলেছিল এবার বিহারে বিজেপি আরো ভালো রেজাল্ট করবে, তার জন্য আমরা 101 থেকে বোধহয় 89টা। ভাবা যায় যদি আমরা 120-30 আমরা আসন আমরা নিতাম, রেজাল্ট আরেকটু ভালো হতো আমাদের। এলএনসির কারণে আমরা 101 নিয়ে তারপরে এত ভালো রেজাল্ট। রাহুল গান্ধী, আমি এতদিন বুঝতাম না, কারণ ওনার সঙ্গে 5 বছর পার্লামেন্টে ওনাকে দেখার সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল। কোনোদিন 1 ঘন্টার বেশি পার্লামেন্টে বসার ওনার ধৈর্য ছিল না, আমি দেখেছি ওনাকে। আর উনি এমন কতগুলি ইস্যু নিয়ে কথা বলেন, আসলে বিজেপি হয়। এবারও তিনি তাই করলেন। যখন সমস্ত কিছু আয়োজন চলছিল, তিনি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। কোথায় গেলেন পরে শুনলাম বিদেশে চলে গেলেন। হঠাৎ এসে মাথা গরম হয়ে গেল আর পুকুরের মধ্যে জাপ দিল। সেই দিনে আমি বলেছিলাম যে মাথা ঠান্ডা করার জন্য উনি যে জলে জাপ দিলেন, দেখবেন সাথে সাথে তাদের পার্টিও ডুবে গেল। ঠিক তাই হলো। আমাদের বিধায়ক বিশাল করেন, আমাদের সুশান্ত বাবু এসে গেছে। তো কাজে এই যে বিহারে কংগ্রেসের যে অবস্থা, ত্রিপুরা রাজ্যেও তারা বুথ চুরির অভিযোগে উদয়পুরে হাঙ্গামা করেছে, এই বিশালগড়ে বিভিন্ন জায়গায় কংগ্রেসের এই চরিলামিও কত ভাষণ আমরা শুনেছি। তার জন্য আমরা চিন্তা করলাম বিহারে যে জয়লাভ, তার কয়েকটা কারণ আমি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এক তো আমাদের জিতিয়েছে মহিলারা কেন বুথ দিল, আমি সেই কথা চিন্তা করতে আজকে এখানে যারা উপস্থিত এবং যারা আমাদের কথা শুনছেন বাড়িতে বসে, দোকানে বসে, আমি তাদের কাছে আহ্বান রাখতে চাই। বিহারে মহিলারা সব থেকে বুথ দিয়েছে আমাদের। কেন দিয়েছে? কারণ আমরা পুরো ভারতবর্ষের মধ্যে যেভাবে মহিলাদের আমরা অধিকার এবং ক্ষমতা সুযোগ সুবিধা দেওয়ার জন্য আইন প্রণয়ন করে বিভিন্ন স্কিমের মাধ্যমে যেভাবে মহিলাদের অধিকার আমরা এবং তাদের অধিকার সুরক্ষা আমরা দিয়েছি, কোনো সরকারের আগে কোনো দল এভাবে করেনি। তার জন্য বিহারেও মহিলারা আমাদের ভোট দিয়েছে। গরিব কৃষক যারা মেহনতি মানুষ, ওই সিপিএমরা বেশি কথা বলে। কংগ্রেস এবং সিপিএমকে আমি দেখছি ত্রিপুরা যে বিভিন্ন শ্রমিকদের কথাবার্তা বলে এখন বিভিন্ন আন্দোলনের চক্রান্ত চলছে। আমাদের কাছে খবর আছে বিদেশি শক্তি, বিদেশিরা ফান্ড দেওয়া শুরু করেছে কিছু কিছু দলকে। তারা এখন সেই ফান্ডকে কাজে লাগিয়ে শ্রমিক বিদ্রোহ, শ্রমিক আন্দোলনের চিন্তা ভাবনা করছে, যারা শ্রমিকদের কথা বলে। অথচ করোনার সময় শ্রমিকদের যে অবস্থা, অসংগঠিত শ্রমিক, চায়ের দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে যারা কাজ করেন, ত্রিপুরা রাজ্য থেকে যারা বাইরে গিয়েছিল, আমিও 5,000-6,000 মানুষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নাম সংগ্রহ করে কোন কারখানায় কাজ করত, এই সমস্ত সংগ্রহ করে আমি কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়ে তাদেরকে ত্রিপুরায় ফেরানোর ব্যবস্থা আমিও সেই সময় করেছিলাম। আমি বিভিন্ন জনের সঙ্গে যখন কথা বলেছিলাম, শ্রমিকরা বাইরে যারা শ্রমিক হিসেবে যায়, কোনো কারখানা কোনো দোকানে যদি কাজ করে, তাদের কোনো কাগজপত্র কিছুই দিয়ে থাকে না। ফলে আমাদের এক তো হিসাব জানা ছিল না, কত হাজার বাইরে আসে শ্রমিক কাজ করতে গিয়েছিল, অধিকে তারা সেখানে 3-4-5 বছর কাজ করলেও কোনো অধিকার পেত না। সেই সময় এই অভিজ্ঞতা থেকে কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধন করে, এখন আমি ডিটেলসে বলবো না, এই শ্রম সংশোধনে শ্রমিকদের স্বার্থকে দেখা হয়েছে। মহিলাদের রাতের কাজ করার আগে কোনো সুযোগ ছিল না, সেখানে আইনের মধ্যে আমি একটাই উদাহরণ বলবো, সিকিউরিটি দিয়ে তাদের নিরাপত্তা খতিয়ে দেখে যদি মনে হয় যে কোনো কারখানা, কোনো বড় অফিসে রাতের বেলায় কাজ করার যদি সুযোগ থাকে, তবে
যাওয়ার ব্যবস্থা, ভেহিকেলসের ব্যবস্থা করে আবার বাড়িতে কোয়ার্টারে ফিরিয়ে আনার ব্যবস্থা, সুরক্ষিত রাখা, এই সমস্ত বিষয় নজরে রেখে আইন সংশোধন করে অধিকার দেওয়া হয়েছে। গ্র্যাচুইটির কথা বলে এই সংগঠনদের যারা কথা বলে সিপিএমরা, সেখানেও আমরা আগে 5 বছর হলে তারপরে পাওয়া যেত, সেখানে আমরা 1 বছর করেছি। আজকে বিহারে এরকম শ্রমজীবী মেহনতি মানুষ আজকে আমাদেরকে বুদ্ধি দিয়েছে, কারণ আমাদের সরকার কাজ করেছে তাদের জন্য। যারা এই সাধারণ ফুটপথে দোকানদারি করে তাদের জন্য আমাদের সরকার কাজ করেছে। যারা জনজাতি তাদের সম্মান অধিকার আমরা দিয়েছি, তার জন্য বিহারের সরকার আমরা এসেছি। এমনিতে মোদিজিকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না, কত কিছুই তো বলে মোদিজির বিরুদ্ধে, কিন্তু মোদিজির চেহারায় যথেষ্ট আমাদের জন্য, কারণ মোদিজি গরিবের জন্য কাজ করে। মোদি যা করে বিরোধীদের কাছে মনে হয় নন্দঘোষ, কি জানি বলে, যা দোষ নন্দঘোষ। ভালো যত কাজ করুক মোদিজি, সবই দোষ। এখন কি বলছে, আমি তো দেখছি ত্রিপুরা রাজ্যে খুব ট্রেন চলছে, বলছে রাজভবনের নাম লোক ভবন। এটা কেমন কথা? কেউ তো রাজা শব্দ, রাজতন্ত্র, রাজ প্যালেস এই শব্দ শুনলে আতঙ্কিত হয়ে যায়। তার মধ্যে রেবতী ত্রিপুরা, এই সম্পর্কে কিছু বললে তো আর বলে লাভ নেই। কিছু না বুঝে রঞ্জিত বাবু থেকে শুরু করে বড় বড় নেতা এমএলএ, আমাদের যিনি রাজা, তিনিও বলতে শুরু করেছেন তাহলে রাজনীতি কি হবে, লোকনীতি হবে। কিছু না বুঝে বলছে আমাদের রাজ কোষাগার থেকে তো এই রাজভবন তৈরি হয়েছিল, তারা ভেবেছে এই যে উইজন্ত প্যালেস আমরা কেড়ে নেব। হয়তোবা তারা ভেবেছে ওই আমাদের আগের পুরানো রাজবাড়ি মালঞ্চ নিবাস, সেখানে যে 5 স্টার হোটেলের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের যেটা চিন্তা ভাবনা, তার বিরুদ্ধে যে আন্দোলন, এরকম কিছু আমরা করে নেব। আর সেখানেও আন্দোলন তো হয়েছে, কিন্তু যখন টাকা দেওয়া হলো তখন চুপ হয়ে গেল। তো এরকম হয়তোবা কিছু তারা ভাবছে, কিন্তু যখন দেখলো না ত্রিপুরা রাজ্যেই না, শুধু পুরো ভারতবর্ষের মধ্যে যারা গভর্নর, রাজভবন এটার নাম হবে লোক ভবন, লেফটেন্যান্ট গভর্নর যারা থাকেন সেটা হবে লোক নিবাস। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখন নোটিফিকেশন জারি করা হলো, এই নোটিফিকেশন যে আসতে আমাদের কয়েক ঘন্টা সময় লাগলো, আমাদের নেতারা সহ্য করতে পারেনি। তার আগে কমেন্ট করতে শুরু করলো, প্রতিক্রিয়া দিতে শুরু করলো। রাজনীতি না বুঝে রাজনীতি করলে সেটাই হয়। বলছে রাজকোষাগারের দিয়ে তৈরি রাজভবনের নাম পাল্টে কিভাবে ইয়ে হবে, সেন্টিমেন্ট এবং ইমোশনকে সবসময় কাজে লাগানোর চেষ্টা, ত্রিপ্রাসাদেরকে বোকা বানানোর চেষ্টা। এই জন্যই গতকাল যখন আবার মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমি যেখানে বসে কাজ করি আমার অফিস পিএমও, প্রাইম মিনিস্টারের অফিস, তার নামও আমি পরিবর্তন করতে চাই। তিনি নাম দিলেন, আমি তো প্রধানমন্ত্রী নই, আমি তো সেবক। যখন বলেছিলেন রাহুল গান্ধীর প্রতিক্রিয়াও আমরা ছিলাম, কত কিছু বলেছেন উনাকে, উনি সেবক যে তার প্রমাণ দেওয়ার জন্য তিনি এখন কি দিয়েছেন, সেবার তীর্থ, বোধহয় তীর্থ, সেবার তীর্থ। অর্থাৎ যে জায়গায় বসে তিনি দেশের সেবা করবেন, সেবক যেখানে বসবে সেই অফিসের নাম তিনি রাখলেন সেবা তীর্থ। এটা হিন্দিতে একটু ইয়ে করলে বলে সেবা তীর্থ। তো এইভাবে আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে, প্রজাতন্ত্র আমরা বলি, রিপাবলিক যে শব্দ, সাধারণতন্ত্র, আমাদের এখানে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুইটাই আছে। আমরা অনেক সময় যারা রাজার অন্ধভক্ত, যারা রাজা এবং রাজ শব্দ শুনলে আতঙ্কিত হয়, চিন্তিত হয়, তারা এই দুইটাকে অনেক সময় বুঝতে পারে না। আমি না হয় সংবিধান জানি না, রাজনীতি কম বুঝি, কিন্তু যারা বুঝে তাদের একটু চিন্তা করে বলা দরকার। প্রজাতন্ত্রে রিপাবলিক শব্দ যেখানে হেড অফ দি স্টেট, রাষ্ট্রপতি আমাদের, উনি কোনোভাবে বংশ পরম্পরাগতভাবে এই পোস্টে থাকেন না, পরিবর্তন হয়। রামনাথ কোবিন্দ এর আগে রাষ্ট্রপতি, এখন দ্রৌপদী মুর্মু। তো কাজে ইংল্যান্ড, ওইটাতেও গণতন্ত্র আছে কিন্তু প্রজাতন্ত্র না, কারণ ওইখানে রাজা বা রানী বসে রাজত্ব করেন।
এই ফারাকটাও বুঝতে পারেন না। তো এইভাবে আমাদের এখানে হয়েছে। তো কাজে বিহারের যে নির্বাচন, তার যে ফলাফল, আমরা এই জন্যই আজকে এখানে সমাবেশ করছি, অনেক কথা বলার জন্য। আমাদের ত্রিপুরা রাজ্যে এখন আমরা দেখছি ইদানিং রাজনীতি খুব গরম হচ্ছে, আপনারা দেখেছেন। আমি বললাম একটু আগে, আমি তো শর্টম্যান। আমি কি অন্যায় করলাম? 27 তারিখ একটা জনসভা আমাদের একটা দলের তরফ থেকে করা হয়েছিল। তার আগে সিভিল সোসাইটির নাম করে বন্ধ ডাকা হয়েছিল, হাঙ্গামা হয়েছে শান্তির বাজারে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হয়েছে। সেখানে বিডিও থেকে শুরু করে পুলিশ অফিসার কেউ রেহাই পায়নি। সাধারণ দোকানদার লোন নিয়ে যারা দোকান দিয়েছে তাদের তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের যে শান্তি সম্প্রীতি, এটাকে নষ্ট করার ষড়যন্ত্র সেদিন হয়েছিল। নাম রাখা হয়েছে সিভিল সোসাইটি, সিভিলাইজড সোসাইটি। যারা যারা এই মানুষ, ভদ্র মানুষ, তারা কি এরকম করে না। আবার কার নির্দেশে? সেটা রঞ্জিত বাবু সেই দিন ভালোই বলেছেন, কারোর নির্দেশেই হয়েছিল। তাহলে কি হচ্ছে? ত্রিপুরা রাজ্যে বারবার কিন্তু ওই শান্তি সম্প্রীতি, আমাদের এখানে আমরা যে একসঙ্গে আছি এবং একসঙ্গে থাকার পরে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়ন এবং শান্তি বিরোধী যারা, তারা কিন্তু সহ্য করতে পারছে না। তার জন্য বারে বারে ত্রিপুরাকে, বারে বারে জনজাতিকে টার্গেট করে তাদের মাথায় কিন্তু সেন্টিমেন্ট ইমোশন ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমার জনজাতি ভাই বোন, আমাদের এই কথা চিন্তা করা দরকার, বোঝা দরকার। 27 তারিখ যে জমায়েত নাম দিয়েছে ওয়ান নর্থ ইস্ট, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, আমাদের পার্টির তরফ থেকে বলা হলো, রেবতী তুমি, বিমল চাকমা ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক আমাদের বিপিন, তোমরা একটু প্রেস মিট করো। পার্টি হয়তো বা চিন্তা করেছে, যেহেতু ওইটা জনজাতির জনসমাবেশ, ওইখানে বিজেপির মধ্যে যারা জনজাতি, কোনো নেতৃত্বকে দিয়ে এই কথাগুলি যদি মিটটা করায় প্রেস মিট, তাহলে ভালো হবে। পার্টি আমাদেরকে দায়িত্ব দিল, আমরা প্রেস মিট করলাম। আমরা সব কথার বিরোধিতা আমরা করিনি। কিছু কিছু বক্তব্য, কিছু কিছু তাদের যে কার্যকলাপ, তাদের যে আচরণ, অঙ্গভঙ্গিমা, এইগুলির বিরুদ্ধে, কথার বিরুদ্ধে আমরা একটু প্রতিক্রিয়া ব্যক্ত করতে আমরা প্রেস মিট করেছিলাম। আমি আমার বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, এই ত্রিপুরা মথার জন্ম তো হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই দাবিকে সামনে রেখে আমি সেই দিন প্রদ্যুৎ বাবুর যে বক্তব্য, আমি সেদিন শুনে উনাকে আমি প্রশ্ন করেছিলাম শুধু, এই প্রদ্যুৎজি, আপনি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা 2023 নির্বাচনে ইস্তেহারের মধ্যে কোথাও তো রাখেননি। তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে আপনি যে ভাষণ রাখলেন, 5 साल बाद होगा, नहीं तो 10 साल बाद होगा, नहीं तो कभी ना कभी तो होगा। আপনি তো বলেছিলেন এডিসি নির্বাচনের আগে 2021-এ একবার এডিসিতে ক্ষমতায় বসার, 10 তারিখ রেজাল্ট হবে, 11 তারিখ ত্রিপুরাল্যান্ডের জন্য বিল আনা হবে। আমি তো সেই কথাই প্রশ্ন করেছিলাম আপনাকে। আমি জিজ্ঞেস করেছিলাম, 5 বছর হতে চললো, আপনি এখনো বিলটা আনলেন না। আর ওই 2023 নির্বাচনে বিধানসভায়, সেখানেও আপনি এই কথা রাখলেন না, কোনো লিখা শব্দের মধ্যে রাখলেন না। ত্রিপুরাল্যান্ড ইস্যুই রইল না। চুক্তি হলো কেন্দ্রের সঙ্গে, ট্রাই পার্টি এগ্রিমেন্ট হলো, রাজ্য ওই পার্টি, কেন্দ্র সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার আমাদের হোম মিনিস্ট্রি থেকে অমিতজি সাক্ষী হিসেবে, ওই প্রদ্যুৎ বাবু, সেই এগ্রিমেন্টের মধ্যে আমার এখানে মিডিয়ারা আছেন, আমি তাদেরকেও অনুরোধ করতে চাই, আপনারা কি পেয়েছেন সেখানে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিতে হবে, বা আমরা পেয়েছি এগ্রিমেন্টের মধ্যে সিগনেচার যেটা হলো পেপারের মধ্যে? আমি তো খুঁজে পাইনি কোথাও। তো তার জন্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম, अरे प्रद्युत जी, आप बोलते हो ग्रेटर त्रिपुरालैंड मेन इशू है, लेकिन आप तो भूल गए थे 2023 इलेक्शन में जो मैनिफेस्टो आपने बनाया, जो एग्रीमेंट आपने किया, वहां तो आपने वहां मेंशन नहीं किए। तो ये ग्रेटर त्रिपुरालैंड आपको कहां से कौन देगा, कैसे मिलेगा आपको? इसका जवाब दीजिए ना। আমি অন্যায় কি করেছি? জবাব তো তিনি দেননি। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, आप तो
ये बोले थे कि एक बार एडीसी में बिठाओ हम लोगों को, ट्रांसपेरेंट गवर्नेंस देंगे, ये बोला था आपने। आपका ट्रांसपेरेंट गवर्नमेंट कहाँ है वहां? मैं बार बार आपको पूछ रहा हूं, ये ऑडिट क्यों नहीं करवाया आपने? जो पैसा हम लोग दिया उस पैसा का हिसाब कहाँ है आपके पास? তো এই কথার উত্তরটা আপনি দেন না। সংবিধানের কথা বলেন, সংবিধান মানছেন না আপনি, তার জবাব দেবেন না, পাবলিক জিজ্ঞেস করবে না? আপনারা কি চাইবেন না সংবিধান অনুসারে আমাদের এডিসি আর এইখানে বসে আপনারা মানে আমরা হিসাব চাইবো না, টাকার হিসাব চাইবো না নাকি? চান তো আপনারা? চান তো? তো তাহলে সাংবিধানিক পুষ্টি থেকে আপনি কেন সংবিধান অমান্য করবেন? অডিট করানো সাংবিধানিক দায়িত্ব আমাদের। অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার এই পোস্টটা কিন্তু সাংবিধানিক পোস্ট। অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, এবং তিনি পুরো দেশের হিসাব রাখেন। আমাদের রাজ্য সরকারও টাকার হিসাব দিয়ে টাকা আনি। তুমি এডিসির প্রশাসনে বসে আসো, তুমি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদে আসো, তাহলে তোমাকে হিসাব দিতে হবে। আমি রেবতী ত্রিপুরা সেই হিসাবটাই তো চেয়েছি জনগণের হয়ে, তাহলে আমি কি করে খারাপ হয়ে গেলাম? উনি নানান বিষয়ে সেই দিন বলেছিলেন, এই অনিমেষ বাবু তিনিও প্রশ্ন করেছেন, প্রদ্যুৎ বাবু আরেকটা কথা বলেছেন, বলেছেন মন্ত্রিনী রাং আছে। এখানে যারা ককবরকবাসী একটু হিন্দি বুঝেন তারা কিন্তু বুঝতে পেরেছেন, মন্ত্রিনী রাং আছে। মন্ত্রী তো সবাই বুঝলাম আমরা, মন্ত্রিনী এটা নি মানে ককবরক হয়ে গেল, রাং আবার ককবরক হয়ে গেল, আছে আবার বাংলা হয়ে গেল। একটা লাইনের মধ্যে হিন্দি বাংলা ককবরক মিশিয়ে বললে মন্ত্রিনী রাং আছে, লেকিন চিনি হিম্মত তঙ্গ মানে কি? তাদের হিম্মত আছে আর মন্ত্রীর রাং আছে। তো আমি জিজ্ঞেস করেছি, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনি তো রাজা, আপনি যে কথাগুলি বলেন তার কি কোনো গুরুত্ব থাকবে না? অবশ্যই। তো তাহলে কোন মন্ত্রীর কথা আপনি বললেন? আমি জিজ্ঞেস করেছিলাম প্রেস মিটে। এই মন্ত্রী সবাই, আপনারও তো দুজন মন্ত্রী আছে, যেহেতু নাম বলেননি আমার তো সন্দেহ, এটা কি বিশ্বজিৎ বাবুর হাতে আছে এই রাংটা টাকা, না ওই অনিমেষ দা বর্মার হাতে? নামটা বললে খুশি হতাম। বিজেপি মন্ত্রী যদি হয় আমরা দেখবো পার্টিতে, আর আপনার দলের যদি হয় মন্ত্রীর হাতে টাকা আছে, টাকা কিভাবে আছে, কিভাবে হলো টাকা, সেটাও আপনি দেখবেন, আমরাও দেখবো। তাহলে জনসমক্ষে আপনি অভিযোগ করলেন কাউকে, কোন মন্ত্রীকে ছোট করলেন, এই মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী যার উপরে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য, জনজাতি জাতি সকলের কল্যাণের জন্য, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই মন্ত্রীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন। আমি প্রশ্ন করব না আপনাকে, নামটাও বলে দিন, এই কথা আমি বলতে পারি না, আমি কি গণতান্ত্রিক, আমার অধিকার নেই? তাহলে রেবতী ত্রিপুরা শর্টম্যান এই খারাপ হয়ে গেলাম কেন? রাবিশ কথাবার্তা আমি কিভাবে বললাম? এটা আমার গণতান্ত্রিক অধিকার ভাই, আমি গণতন্ত্রে আসি, তোমার রাজতন্ত্রে নই আমি। অনিমেষ বাবু কি বলেছেন? অনিমেষ বাবু বলেছেন যে বিজেপি ন্যাশনাল পার্টি আঞ্চলিক দলগুলিকে শেষ করে দেয়। আমি তার প্রতিক্রিয়া, তার জবাব আমি জানতে চেয়েছিলাম অনিমেষ বাবুর নাম ধরে। আজকেও আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করছি। আপনি উদাহরণ দিয়েছেন বড়োল্যান্ডের, বড়োল্যান্ডে আমরা নাকি শেষ করেছি কোন আঞ্চলিক দলকে, আর এই বড়োল্যান্ডে যত দল আছে সব আমাদেরই দল, এনডিএ এর পার্টনার। একটা দল হেরেছে আর একটা দল জিতেছে, সেখানে ঠিক আছে, হেমন্ত বিশ্ব শর্মা তো একটু ভালো মুখ্যমন্ত্রী, তো কাজেই ওনাকে তো দুর্নাম করার চেষ্টা আপনারা করবেন। আমাদের নেতার সব থেকে বড় মানে চেয়ারম্যান হিসাবে উনি উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সব থেকে পাওয়ারফুল সিনিয়র, তার জন্য ওনাকে আঘাত করতে চাইছেন, ধরে নিলাম। কিন্তু ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আঞ্চলিক দলকে ভাঙার জন্য যারা সব থেকে দায়ী তারা কে? অনিমেষ বাবু খুদ। অনিমেষ বাবু খুদ। আপনি তো বানিয়েছিলেন একটা এনসিটি, আপনি চিন্তা করলেন, শুভ বুদ্ধি এলো আপনার মধ্যে, বলল সব দল মিলে আমরা বানিয়ে ফেলবো আইএনপিটি। আইএনপিটি বানিয়ে আবার ভেঙে দিলেন, হয়ে গেলেন আইপিএফটি। এরপরে আপনার আবার চিন্তা এলো আমি মাথাতে চলে যাই। বারবার আপনি দল ভাঙছেন,
দল গড়ছেন, আবার একটা দল থেকে অন্য দলে যাচ্ছেন, এই জন্য দায়ী আপনি নিজে। আঞ্চলিক দলকে যদি কেউ ভেঙে থাকে তাহলে প্রদ্যুৎ বাবু, অনিমেষ বাবুরা, বিজেপি না। বিজেপি বরং ছোট ছোট আঞ্চলিক দল, ছোট ছোট আঞ্চলিক দলে যে সমস্ত কর্মী, গরিব মানুষ, তাদেরকে ক্ষমতা এবং তাদেরকে বাঁচার উপযুক্ত করে সুযোগ সুবিধা দিয়ে আমরা বাঁচিয়ে রাখছি। আমরা বরং তাদেরকে সাহায্য করছি। আর সেই জায়গায় তিপ্রাসাদের মধ্যে যদি বাঙ্গন তৈরি করে, তিপ্রাসাদের যদি ডিভাইড করে ডিভিশনের যে রুল প্লে করো, তাহলে তোমরা প্রদ্যুৎ বাবু, অনিমেষ বাবুরা, আইপিএফটি শুক্লাচরণ নোয়াতিয়া, প্রেমচন্দ কুমার রিয়া এই কয়েকদিন আগেও প্রেস মিটে, কয়েকদিন আগে জনসভায় তাদের বলতে বাধ্য হয়েছে। এক সময় আইপিএফটির 8 জন এমএলএ, মন্ত্রী তাদেরকে টসনস করে ভেঙে এখান থেকে চলে গেল মেমার জমাতিয়ারা, অনিমেষ দেববর্মারা। আর সেই সময় এই প্রদ্যুৎ বাবু তো এনজিও করতেন, এই এনজিও করতে করতে তিনি সবাইকে ডাকলেন রাজা হিসাবে, মে হো আপ সব চলে আও আপ সব। ত্রিপুরাল্যান্ড ছিল সেই সময় দাবি। রাজা তো সব সময় আমাদের সঙ্গে চালাকি করে, রাজার মতোই রাজত্ব করার চেষ্টা করেন, এটাই প্রমাণ। তিনি একটা শুধু শব্দ লাগিয়ে দিল ত্রিপুরাল্যান্ডের সামনে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডেফিনিশন, সংজ্ঞা আমরা যখন চাইলাম ওনার কাছ থেকে, তিনি 5 বছর ধরে দিতে পারেননি। বলছেন মায়ের মার বাংলাদেশ, কক্সবাজার থেকে এইদিকে নেপাল, আসাম, মণিপুর, যত ত্রিপুরা রাজার ইয়ে ছিল, সীমানা ছিল, সবকে নিয়ে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নেব, একবার বললেন। দ্বিতীয়বার ব্যাখ্যা দেওয়ার সময় বললেন সারা পৃথিবীতে যেখানে যেখানে ত্রিপুরা আছে সবকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আমি তো একেবারে বেহুশ হয়ে পড়ে যাওয়ার উপক্রম ছিল, কারণ আমি তো রাজনীতির ছাত্র, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছি, একটু হলেও একটু রাজনীতির ছাত্র জীবন থেকে পড়াশোনা করেছি। তো তার জন্য বারে বারে আমার আগ্রহ জানার জন্য, আমাকে যাতে বুঝায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের অর্থ। এই যে বোঝার চেষ্টা 5 বছর ধরে আমিও চালাচ্ছি, ওনারাও বোঝানোর চেষ্টা করছেন। এই কয়েকদিন আগে আরেকটা ব্যাখ্যা দিলেন প্রদ্যুৎ বাবু, বললেন बांग्लादेश को औकात दिखाने के लिए मैं ত্রিপুরাল্যান্ড का मांग रखा हूं। একটু হিন্দি বুঝতে অসুবিধা হলে, আমিও হিন্দি কম জানি। বাংলাদেশে औकात, এটা বাংলা কি হবে দাদা? বাংলাদেশকে তার যে যোগ্য জবাব দেওয়া দরকার। এই যে বাংলাদেশ যা করছে এখন, ইউসুফ সরকার বা এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আমাদের বিরুদ্ধে আছে না, তো প্রদ্যুৎ বাবু বলছেন বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য, আমি যদি একটু সহজভাবে বলি, বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য, চাপে রাখার জন্য আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করেছি। তিনি বলেছেন কে? আমার আপনার স্বঘোষিত আমাদের রাজা প্রদ্যুৎ বাবু। আমি চিন্তা করলাম তাহলে ত্রিপ্রাসার জন্য এই চলিলামে না, এই বিশ্রামগঞ্জে কোথাও দাঁড়িয়ে তিনি চোখের জল ফেলে সেই দিনও রেবতী ত্রিপুরাকে আঘাত আক্রমণ করেছিল জগাই বাড়িতে, সেই দিনও আমাকে আক্রমণ করেছিলেন তিনি, একেবারে চোখের জল ফেলে। তারপরে ত্রিপুরা ছাড়া তো আমরা তো সহজ সরল হৃদয়ের মানুষ জানি। হাইয়া দে তাকুকরা কাপ ফুনুকাই গে जोंखाय তাই সহ্য খাইমেয়া जों রাজা বাইনা মা থাंलायছে নাই, রাজাসিনি বাকি কাপ খাই কেবা যত বুথ রিখাইকে 18 জন এমডিসি এডিসিও সরকার খাকা তাওখাय पक पाइखा रांनि हिसाब सानबासि दिया तावखाय नों सावबारे बुदिनि सोंजागौ तो किसा हिंगना काबुय फुनुगो 5 বছর बताबो बेखारि दङ। आरे भाई एग्रीमेंट खाइका नों आरो से सुये के भागे ग्रेटार त्रिपुराल्যান্ড बानाय आंखौ माना मुसुंगो रेवती ত্রিপুরা माना मुसुंगो कक बरक रोमान स्क्रिप्ट এগ্রিমেন্টের সময় যদি একটা লাইন লিখতেন, কক বরককে আজকের থেকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হলো এবং লিপি রোমান হরফ হবে। সিগনেচার উনিও করলেন, দিল্লির লোকেরাও করলো, আমার এখান থেকেও চিফ সেক্রেটারি করেছেন হয়তোবা। তো এটা তো আমাদের আন্দোলন করার দরকারই ছিল না। ওই দিন লাইভে আসার পরে তিনি এখন আবার উস্কানি দিচ্ছেন, ককবরক ছাত্রছাত্রী, অভিভাবক, মায়েরা, বোনেরা, আপনারা রাস্তায় নেমে পড়ুন, হাঙ্গামা করুন, পরীক্ষা আসছে ফেব্রুয়ারিতে, বোর্ডের পরীক্ষা হবে, তার আগে অফিস আদালত ভাঙচুর করে, এই কথাই তো বলতে চাইছেন। আমি এই জায়গায় আমি বলেছিলাম
ঠিক আছে, রেবতী ত্রিপুরা খারাপ, বিজেপিতে বাঙালি পার্টিতে আছে। আমি বিজেপিতে যারা আছে আমরা নাকি বাঙালি পার্টিতে? আরে নরেন্দ্র মোদী বাঙালি? হ্যাঁ না, ওই সর্বানন্দ সোনোয়াল আমাদের মতোই জনজাতি, কিন্তু মনে রাখবেন উত্তর পূর্বাঞ্চলের একটা বড় রাজ্য আমাদের আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন কেন্দ্রীয় মন্ত্রী। আমরা সবাই মিলে সরকার চালাচ্ছি ভারতবর্ষ। এই যে আমি যখন বললাম কংগ্রেস যদি আগে কাজ করতো, সিপিএম যদি কাজ করতো এই ভাষার জন্য, সংস্কৃতির জন্য, জনজাতির জন্য, তাহলে আমাদেরকে আজকেও আমাদের এই দেশের এই রাজ্যের মানুষ উপজাতি বলে না। এই কথা কি অন্যায়? জিএমপিরা, আমি গতকালও বলেছি, জিএমপি ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ পুরা নাম। আমি বলেছি তারা কি মুক্তি দেবে আমাদের? নামটা গণমুক্তি পরিষদ তো। আমি বলেছি কি মুক্তি দেবে তারা আমাদেরকে? তারা এই উপজাতি শব্দের থেকেও মুক্তি পায়নি, এখনো তারা ক্ষমতায় নেই, মুক্তি পায়নি, এখনো উপজাতি ধরে রেখেছে। আমরা সেখানে আমরা জনজাতি দিয়ে সরকারিভাবে ঘোষণা হলো, বিপ্লব দেব আমাদের মুখ্যমন্ত্রী যখন ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী হবে আজকের থেকে, সরকারিভাবে বলার পরও তাদের অভ্যাসটা সারতে পারেনি। অর্থাৎ সিপিএম এখনো আমাদেরকে উপজাতি রাখতে চায়। এই সিপিআইএম এবং কংগ্রেস ভাষা, সংস্কৃতি, জনজাতির জন্য কাজ করলে আমরা উপজাতিও থাকি না, আজকে রোমান হরপের জন্য আন্দোলন করতে হয় না। আমি এই কথাই বলেছিলাম। আর রাজঅন্দর মহলে তো আমাদের রানীরা তো বলে লাভ নেই, মধ্যপ্রদেশ, নেপাল, গুজরাট থেকে এসে ককবরক জানেন না, তো ছেলে মেয়েরা কিভাবে ককবরক জানবেন? আমরা আমাদের ইতিহাসকে দেখি আগে, আত্মসমালোচনা করি আগে। এই আত্মসমালোচনা শুনে আমি সেদিন বলেছিলাম আমাদের মহারাজা কীর্তি বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমি রাজা হিসাবে পাইনি, কারণ উনি ছোট ছিলেন বলে ওনার মা কাঞ্চন প্রভা দেবী রাজত্ব করেছিলেন ইংরেজ দেশ। এর পরে আমাদের দেশের সঙ্গে যখন ইয়ে হয়, তার জন্য আমি কীর্তি বিক্রমকে দেখিনি রাজা হিসাবে। আমি জানি ভালো মন্দ কিনা, কিন্তু আমি শুনেছি উনি যথেষ্ট ভদ্র মানুষ। কীর্তি বিক্রম কিশোর ভদ্র মানুষ, ভালো মানুষ, কিন্তু ওনার ছেলে এত উগ্র হবেন আমি চিন্তা করে পাই না। কার থেকে শিখলেন উনি? কার থেকে এই উগ্রতা শিখলেন আমি বুঝি না, কারণ ওনার বাবা তো এত ভদ্র। হ্যাঁ, আমি কংগ্রেস নেতা হিসেবে ওনাকে সমালোচনা করার অধিকার আছে আমার। কীর্তি বিক্রম যে কংগ্রেস নেতা, তিনবার এমএলএ, তাউনি বরণী বাকি সালিয়া আবনো বন্দনা তো হাইনি বাগাই অকৌরক সামানি যখন আংসুখা আনো প্রদুর্বাবু শর্টম্যান হিনিস তো কাজে আং বেশি কম নানো গিয়া তাই অনেক বক্তা তঙ্গো जों বুঝিওই সামুক টানা নালাই। বিজেপি যেভাবে সম্মান দিখাছিল, সাতজন রাষ্ট্রপতি, জিষ্ণু বাবুন তাবক গভর্নর, তারপরে চিনি ঋষারানো যে সম্মান, যেভাবে স্কিম পলিসি বিভিন্ন সুযোগ সুবিধা ঋণানির ক্ষেত্রে जों পার্টি নাইয়া সিপিএম মথা আইপিএফটি বিজেপি নাইয়া যত গরিব ভিগিন দিব তো কাজে গরিব ন जों তাবুক ন চারি ওই মুথাংনানি পুরি ঋণানিকে বিজেপি দরকার। আর ও 10 বছর 20 বছর পরে গ্রেটার ডিপ্রেলেন্ট মানে আবার নাইসিং তঙ্গই जों বুলাই লাভ করে তো কাজে তাবুক থাঙি তংনানি বাগै जों তাবুক বিজেপি নি দরকার। আবনি বাগै ন जों বিজেপি ন ফাইনে এডিসিও মা জিতিরে নাই, এডিসিও বিজেপি রাজ্য বিজেপি কেন্দ্র বিজেপি जों যত ক্ষমতা রিনানি সুযোগ রিনানি চিনি সুবিধা নাই আবনি বাগै ন এডিসিও ফাইনেও বিজেপি ন বহুত জয় জিতিরে দি ওসে কক সই ন আগানি ক কারণ মুথাকা হামবাই বিজেপি আই প্রথম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা মহোদয়কে ওনার মূল্যবান ভাষণ রাখার জন্য। এখন আপনাদের সামনে মূল্যবান ভাষণ রাখার জন্য অনুরোধ করব ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয়কে। ভারত মাতা কি। আরে এমনি কইলে বুনি কত সুন্দর বক্তব্য দিছে, আগুন ঝরানো বক্তব্য শুনলাম আমরা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে সিপাহীজলা জেলা উত্তর ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে যেই
বিহার বিজয় সমাবেশ, এই মহতী সুন্দর অনুষ্ঠানে এই সভার সভাপতিত্ব করছেন এই জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় বিপ্লব চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির মাননীয় সাধারণ সম্পাদক, পাবিয়াছড়া কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় ভগবান দাস মহোদয়। আছেন আমাদের প্রাক্তন এমপি জনজাতির নেতৃত্ব রেবতী ত্রিপুরা মহোদয়। উপস্থিত আছেন সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, এই জেলার জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা মহোদয়, জেলা কমিটির সহসভাপতি অমল দেবনাথ মহোদয়, আছেন বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয় এবং চরিলাম মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি তাপস দাস মহোদয়। তৎসঙ্গে এই জেলার বিভিন্ন মণ্ডল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ নিষ্ঠাবান কার্যকর্তারা, সাংবাদিক ভাই বন্ধুরা, এই বাজারের ক্রেতা বিক্রেতা, পথ চলতি যারা আছেন, প্রত্যেককে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বেশি লম্বা বক্তব্য দেওয়ার অবকাশ নেই, কারণ আমাদের যিনি মূল বক্তা আছেন, প্রধান বক্তা ভগবান দা বিস্তারিত আলোচনা করবেন। সামনে যেহেতু এডিসি নির্বাচন এবং বিহার বিজয় সমাবেশ নাম দিয়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে, আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি এই রাজ্যের কিছু রাজনৈতিক দল রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র কায়েম করছে। আমরা বিহার নির্বাচনের আগে দেখেছিলাম কিছু বিরোধী দলের নেতৃত্বরা ওনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা প্রচার করেছিলেন বিহার নির্বাচন নাকি এই রাজ্যের এই দেশের দিশা দশা দেখাবে। বিহার নির্বাচনে বিজেপি নাকি সরকার গঠন করতে পারবে না, জিতেন বাবু ওনার বক্তব্য বিভিন্নখানে বলেছিলেন। আজকের এই বিহার বিজয় সমাবেশ থেকে আমি বিরোধী দলের নেতৃত্বদের কাছে প্রশ্ন করতে চাই, বিহার নির্বাচনের রেজাল্ট আপনারা দেখেছেন, এই ঐতিহাসিক রেজাল্টে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার 200-র অধিক আসন নিয়ে ক্ষমতায় এসছে, আর সিপিএম নোটার সঙ্গে লড়াই করছে, কংগ্রেস 7-এর মধ্যে সীমাবদ্ধ আছে। তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলার নেই। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, সিপিএম কংগ্রেস বিভিন্নভাবে এই রাজ্যের পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আগামী যে এডিসি নির্বাচন, আমরা প্রত্যেকটা অংশের কার্যকর্তা, জাতি জনজাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আমরা অন্যান্য কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করব না। আমরা একার দমে এডিসিতে প্রত্যেকটা এলাকায় আমরা পদ্ম ফুল ফুটাবো, সেই অঙ্গীকার আমাদের করতে হবে। আমি গত পরশুদিন আমাদের কৃষ্ণপুর বিধানসভার একটা যুব সম্মেলনে আমি বলেছিলাম, আমরা প্রত্যেকটা যুব বংশের কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তা, যুব ভাই বোনেরা মিলে এই রাজ্যের সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা এলাকায় আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় করব, আরো বেশি মজবুত করব। এবং যুব মোর্চা দায়িত্ব নিয়েছে, যিনি এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে, এই রাজ্যের বিধানসভার যিনি বিরোধী দলের নেতা জিতেন বাবুকে আমরা আগামী বিধানসভা নির্বাচনে উনার সাবরুমে হারাবো, সেই প্রতিজ্ঞা আমরা করেছি। এবং আজকে যুব মোর্চা সাবরুমের সংলগ্ন সাবরুম মহকুমার অন্তর্গত 39 মনুমণ্ডলে আজকে জনজাতি যুব ভাই বোনদেরকে নিয়ে আমরা একটা সম্মেলন করেছি। ওইখানেও আমি বলেছি, জিতেন বাবু নিজেকে তাত্ত্বিক নেতা হিসেবে মনে করেন। উনি বিহার নির্বাচনের আগে বলেছিলেন, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নাকি বিহার নির্বাচনের পরে আমরা মাকে বাবা ডাকবো, বাবাকে মা ডাকবো, বউকেও নাকি মা ডাকবো। আমি বিভিন্ন সভায় বলেছিলাম, আমরা মাকে মা ডাকি, আমরা বাবাকে বাবা ডাকি, আর জিতেন চৌধুরীর মতো
আদা চোরকে আমরা আদা চোর বলে আখ্যায়িত করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী এডিসি নির্বাচনে আমাদের লড়াই করতে হবে। রেবতীদা উনার বক্তব্য স্পষ্ট বক্তব্য, উনি বলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের জনজাতি ভাই বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখেছি একটা রাজনৈতিক দল শুরু হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিয়ে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আগে উনার স্লোগান ছিল পয়লা জাতি উলু পার্টি, তারপর স্লোগান ছিল থানসা, তারপর স্লোগান ছিল ওয়ান লাস্ট ফাইট, এখন স্লোগান দিচ্ছে ওয়ান নর্থ ইস্ট। উনি স্লোগান দিয়েই যাবেন, আমাদের দায়িত্ব ওনার স্লোগান না শুনে সংগঠনে মন দিয়ে প্রত্যেকটা বুথে যেন আমরা পদ্ম ফুল ফুটাতে পারি এবং জাতি জনজাতি সবাই মিলে এই রাজ্যের শ্রেষ্ঠত্বের জন্য আমরা কাজ করতে পারি। ভারতীয় জনতা পার্টি বিভেদে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি ঐক্যে বিশ্বাস করে। তাই ভারতীয় জনতা পার্টি আজকে গোটা দেশে এই রাজ্যেও আমরা কিন্তু একটা মজবুত স্থানে আছি। যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আগামী এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চা এই রাজ্যের প্রত্যেকটা প্রান্তে লড়াই করবে এবং পদ্ম ফুল ফুটানোর একটা অগ্রণী ভূমিকা যুব মোর্চা পালন করবে। সেই দায়িত্ব আমরা প্রত্যেকের কাছে দিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয়কে। এখন মূল্যবান ভাষণ রাখার জন্য অনুরোধ রাখবো আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ভগবান চন্দ্র দাস মহোদয়কে। সবাইকে নমস্কার, যতন খুলুমকা। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তাদের বক্তব্য আপনারা শুনছেন। আজকের এই সবার শেষ বক্তা আমি। আর খুব ছোট করে কম সময়ের মধ্যে আজকে আমাদের এই সবার কাজ আমরা শেষ করব। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক তারা প্রতিটা মুহূর্ত যে কোনো পরিস্থিতিতে এই দেশ মাতৃকা রক্ষার জন্যে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে থাকে। তো আজকে আমরা এখানে এই সবার মূল উদ্দেশ্য দেশ প্রদেশ আমাদের জাতি জনজাতি সবাইকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সিপাহীজলা নর্থ সভাপতি বিপ্লব চক্রবর্তী মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে জনজাতি নেতৃত্ব তথা পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস মহোদয়া, মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক গোলাঘাটি বিধানসভার বীরেন্দ্র দেববর্মা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন মণ্ডল সভাপতি
মঞ্চে উপস্থিত আছেন মণ্ডল সভাপতি তাপস দাস মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন অমল দাস জেলা ভাইস প্রেসিডেন্ট, এবং রয়েছেন করমজয় দেববর্মা। আর আজকের এই সভায় উপস্থিত আমার মা ও বোনেরা, যুব ভাইয়েরা, এই বাজারের যারা ব্যবসায়ী আর যারা মাইকের মাধ্যমে আমাদের আলোচনা শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে বিহার সমাবেশের তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে, বিহার জয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমাদের এই সমাবেশটা একটু দেরিতে হয়েছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি একটু শারীরিক অসুস্থ ছিলেন, তো একটু বিলম্ব হয়েছে। কিন্তু আমি বলবো জয় বিজয় আর এই সমাবেশ আমাদের আগামী দিনে আরো করতে হবে। বিহার বিজয় দিবস বা বিহার বিজয়